হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ইন্ডিয়ান ড্রামা অ্যান্ড বাদল সরকার এই বিষয়টা নিয়ে আমি দুটো চ্যাপ্টার অলরেডি আমার বলা হয়ে গেছে। কুলসুম ফাতিমার থিসিস পেপার থেকে আমি ইন্সপায়ার্ড হয়েই এই ভিডিওটা আমি বানিয়েছি এবং আগের দুটো ভিডিও তাই আমি পুরোপুরি ক্রেডিটটা আমি ওনাকেই দিতে চাই। এবং এই ক্ষেত্রে যে ধরনের আমরা দেখেছিলাম, একটুখানি রিক্যাপ করে নিই। যেমন আমরা দেখেছিলাম যে ড্রামা কী জিনিস। ড্রামা হচ্ছে আমাদের লাইফেরই একটা রিফ্লেকশন। বিভিন্নভাবে আমাদের জীবনে যা যা ঘটনা ঘটছে সেগুলো হচ্ছে এক একটা ড্রামা। আমাদের সংসারের ভেতরে, সংসারের বাইরে, আমরা বাইরে যাচ্ছি, বাইরের লোকের সঙ্গে মিশছি, বাড়ির আত্মীয় স্বজনের সঙ্গে মিশছি, সেখানে যা যা যেরকম যেরকম ছোটোখাটো যাই ঘটনা ঘটুক না কেন, সেটা আনন্দর হতে পারে, দুঃখের হতে পারে, কষ্টের হতে পারে, ঝগড়ার হতে পারে, এই সমস্ত জিনিসগুলোই হচ্ছে এক একটি নাটক এবং সেই রিফ্লেকশনগুলোই কিন্তু আমরা থিয়েটারে আমরা দেখতে পাই। আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। এছাড়া আমরা শুধুমাত্র কিন্তু নাটক নিয়ে, আমাদের ভারতবর্ষের ইনফ্লুয়েন্স নিয়ে আমরা কথা বলিনি। আমরা গ্রিক ইনফ্লুয়েন্স নিয়ে কথা বলেছি, আমরা চারটে বেদ নিয়েও কথা বলেছি। চারটে বেদ মানে ঋক, সাম, যজু, অথর্ব। এই চারটে বেদ নিয়ে আমরা কথা বলেছি। গ্রিক কলোনি আলেকজান্ডারকে নিয়ে, আলেকজান্ডার ভারতবর্ষে এসেছিলেন, তারপরে কিছু গ্রিক কলোনি ভারতবর্ষে তৈরি হয়ে গেছিলো, সেখান থেকেও কিন্তু গ্রিক ড্রামা যে ব্যাপারটা সেটা কিন্তু মানে আমাদের শিল্পের মধ্যে কিন্তু চলে আসে। কিন্তু আমি এটা বলছি না যে আমরা ভারতীয়রা পুরোপুরি গ্রিক ড্রামাকেই আমরা ফলো করি, তারপরেও কিন্তু অনেক রকমের বিবর্তন হয়েছে। কারণ আপনারাই ভেবে দেখুন না, দ্য গ্রেট আলেকজান্ডার যখন ভারতবর্ষে এসেছিলেন তখন আমাদের মানে তারপরে কতগুলো বিবর্তন হয়ে গেছে। এছাড়া আমাদের এই নাটকের মধ্যে যেমন মহাদেবের ইনফ্লুয়েন্স পাওয়া যায়। এছাড়া মহাদেবকে তো মানে শিব বা মহাদেবকে তো মানে নাট্যগুরুই বলা হয়। যে সমস্ত কিছু রাগ, তাল, তারপর ছন্দ, লয়, এই সমস্ত কিছুর গুরুই বলা হয় মহাদেবকে। তো সেই জন্যই আমরা ইন্ডিয়ান ট্র্যাডিশন নিয়ে কিছুটা কথা বলেছিলাম, নাট্যশাস্ত্র নিয়ে কথা বলেছিলাম, গোল্ডেন এজ, সিলভার এজ মানে স্বর্ণযুগ, রৌপ্য যুগ, এইসব যুগ নিয়েও কিন্তু আমরা কথা বলেছিলাম। এবং আরও দুটো গ্রুপ নিয়ে আমরা কথা বলেছিলাম, সেটা হচ্ছে দেবতা এবং অসুর। এই জিনিস নিয়ে আমরা কথা বলেছিলাম। তো এখন যদি আমি বর্তমান সময় যদি চলে আসি, আমি আমার যতদূর মনে আছে আমি ব্রিটিশ টাইম পর্যন্ত আমি কথা বলেছিলাম। তারপর এই সময় আমি এটাও বলেছিলাম যে নটি বিনোদিনী, যতীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও কথা হবে। আমি এখন দুটো বইয়ের রেফারেন্স দিতে চাই। একটা হচ্ছে উদয় কুমার চক্রবর্তীর রবীন্দ্র কাব্যশিল্প। এই বইটা কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে এই বইটা আপনারা পড়তে পারেন যদি রবীন্দ্র কাব্য সম্পর্কে যদি আপনারা ভালো করে জানতে চান। এটা আমি রেফারেন্স বুক হিসাবেই বলছি, এটার থেকে কিন্তু আমি ইনফ্লুয়েন্সড নই, মানে এটার থেকে আমি বলছি না আপনাদেরকে। এটা জাস্ট রবীন্দ্র কাব্য সম্পর্কে যদি আপনারা জানতে চান, সেই জন্য আমি এই বইটার রেফারেন্স দিলাম। আর একটা বই আছে প্রমথনাথ বিশির লেখা, সেই বইটা তো ভীষণই বিখ্যাত, সেটা হচ্ছে রবীন্দ্র কাব্য প্রবাহ। এই বইটা আমার বাড়িতে আছে, প্রমথনাথ বিশির লেখা। তো আপনারা এইটা নিয়েও কিন্তু রবীন্দ্র কাব্য প্রবাহ যেটা আছে সেটা নিয়েও কিন্তু আপনারা চাইলে আপনারা এই বই নিয়ে পড়াশুনো করতে পারেন। রবীন্দ্রনাথকে নিয়ে যদি পড়াশুনো করতে চান, তার কাব্য নিয়ে যদি পড়াশুনো করতে চান, রবীন্দ্রনাথ মানে রবীন্দ্রনাথের ঠাকুরবাড়ির অন্দরমহল ওসবের কথা বলছি না, রবীন্দ্রনাথের সৃষ্টি নিয়ে যদি কথা বলতে চান, কারণ রবীন্দ্রনাথের পরিধি তো অনেকটা বেশি। তো সেই হিসাবেই মানে বলতে চাই। আসলে মাঝে মাঝে লোকে ভুলে যায় যে রবীন্দ্রনাথ সব জায়গায় আছেন, মানে আমাদের সমস্ত ফিলিংসে, সমস্ত ঋতুতে, প্রকৃতিতে, ভালোবাসায়, প্রেম, মানে দুঃখ, বেদনা, যন্ত্রণা, সমস্ত মানে নবরসকে বোধহয় নিয়ে উনি বোধহয় চর্চা করেছিলেন। রবীন্দ্রনাথ আমাদের মধ্যে মানে সবার মধ্যে আছে। অনেকে বলেন যে রবীন্দ্রনাথ সবার জন্য নয়, কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ সবার জন্য গান লিখেছিলেন। ওই যে গানটা যেটা নিয়ে এখন খুব চর্চা হচ্ছে, আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে, নইলে মোদের রাজার সামনে মিলব কি সত্ত্বে, ওই যে এইরকম ধরনের গান। এনিওয়ে, আমি এখন আমার বিষয়ে চলে আসি। আমি যদি যতীন্দ্রনাথ ঠাকুরের কথা বলি, যতীন্দ্রনাথ ঠাকুরের যদি নাটকের কথা বলি, তাহলে আমি এইটা নিয়ে, যতীন্দ্রনাথ ঠাকুরের নাটক নিয়ে তিনটে নাটক আছে যেটা নিয়ে অবশ্যই কথা বলা যেতে পারে। কিন্তু তার আগে আমি বলে দিই যে এই সময় কি হয়েছিল। এই সময় আমাদের সমাজে
মানে সমাজ ব্যবস্থাটা কী ছিল। এই সময় কিন্তু এনলাইটমেন্ট মানে নবজাগরণের সূত্রপাত হয়েছিল এবং বাল্মীকি প্রতিভা সেটার কথা তো আমি আগের দিনই আমি বলেছিলাম। এছাড়া যতীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য নাটকের মধ্যে সরোজিনী, অশ্রুমতী এইসব নাটকগুলোর কথা আমরা জানতে পারি। যেমন 1875 সালে সরোজিনী, 1879 সালে অশ্রুমতী, এইসব নাটকগুলো হচ্ছে খুব বিখ্যাত নাটক। এবং এরপর আমরা যতীন্দ্রনাথ ঠাকুরের সম্বন্ধে আমরা খুব বেশি বললাম না এই কারণেই বললাম না যে কারণ যতীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিন্তু অ্যাকর্ডিং টু রিসার্চ এইভাবে কিন্তু দেওয়া নেই। হ্যাঁ, এবার যদি আপনারা যদি কেউ চান যে আমি ইন্ডিভিজুয়াল যতীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলি তাহলে তো বোধহয় অনেকটা বড় একটা ভিডিও হয়ে যাবে যতীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বললে, কারণ ওনার সম্পর্কে বলতে গেলে তো কাদম্বরী দেবীর কথা বলতে হবে, মানে ওনার স্ত্রীর কথা বলতে হবে। আর কাদম্বরী দেবীকে ঠাকুর বাড়ির কাদম্বরী দেবী, তার সুইসাইড লেখা নোট, এটা কে না জানে। আপনারা যদি চান তাহলে আমি এটা নিয়েও একটা ভিডিও বানাতে পারি, কিন্তু এখন নয়। এটা বানাতে গেলে আরেকটু রিসার্চ করে ভালো করে পড়াশোনা করে তারপর আমাকে বানাতে হবে, কারণ ঠাকুর বাড়ির কথা বলছি নিয়ে কথা। তো এনিওয়ে, এরপর যদি আমরা চলে আসি বিনোদিনী দাসীকে নিয়ে যদি কথা বলি, ইনি মানে যে ধরনের মানে মানে তিনি অভিনেত্রী ছিলেন, মানে অসাধারণ। একটা বই আছে আমার কথা বলে, একটা বই আছে নটি বিনোদিনীর জীবন সম্পর্কে আমরা জানতে পারি। সেই বইটা আমি জানি না কলেজ স্ট্রিটে অ্যাভেলেবেল আছে কিনা, আমি অনলাইনে তো দেখলাম না। আমার কথা বলে কোনো কিছু মানে অ্যামাজনে তো দেখলাম না আছে কিনা। তো এনিওয়ে, এডুকেশন, ফেম, গ্লরি, এই সমস্ত জিনিস কিন্তু আমার কথা বলে যে বইটা আছে সেখানে কিন্তু এই ওনার সমস্ত জীবনীর সমস্ত কথাগুলো কিন্তু মেনশন করা আছে। এবং ওনার নাটকের মধ্যে যেটা হচ্ছে চৈতন্য লীলা, ন্যাশনাল থিয়েটারে উনি সেটা অভিনয় করেছিলেন। এছাড়া আছে বেনি সংহার। এই সময় নটি বিনোদিনীর সময় আরেকজনের নাম খুব উল্লেখযোগ্য একজনের নাম আমাদের চোখের সামনে চলে আসে, সেটা হচ্ছে গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষের কথা আমরা সবাই জানি, ন্যাশনাল থিয়েটার, স্টার থিয়েটার, এইসব থিয়েটারে মানে বিখ্যাত আর কি নাম ছিলেন এনারা। এছাড়া আরও যারা অভিনেত্রীরা ছিলেন সেই সময়, যেমন হচ্ছে গোলাপ সুন্দরী, তারপর হচ্ছে শ্যামা সুন্দরী, এইগুলো কিন্তু এনাদের অ্যাকচুয়াল নাম নয়। অ্যাকচুয়াল নাম হয়তো অন্য কিছু ছিল, কিন্তু তখনকার দিনের একটা নিয়ম ছিল যে যখন তুমি নটি হয়ে যাচ্ছ, মানে যখন তুমি স্টেজ পারফর্মার হয়ে যাচ্ছ, তখন তোমাকে অন্য নামে লোকে চিনবে। তো এই ধরনের নিয়ম কিন্তু সেই সময় ছিল। এরপরে যদি আমরা চলে আসি যে নটি বিনোদিনীর সময়ে তার উল্লেখযোগ্য চরিত্র, সেটা হচ্ছে সীতাহরণে যে নাটক, সেই নাটকে সীতার চরিত্রে তিনি অভিনয় করেছিলেন। এছাড়া তিনি প্রমীলার চরিত্রে, প্রমীলা মানে হচ্ছে মেঘনাদ বধ কাব্যে প্রমীলার চরিত্রে, প্রমীলা হচ্ছে মেঘনাদের স্ত্রী, তার চরিত্রে অভিনয় করেছিলেন। দ্রৌপদীর কথা তো আমরা সবাই জানি, পাণ্ডবের অজ্ঞাতবাস সেটা। এছাড়া তিনি কৈকেয়ীর চরিত্রে অভিনয় করেছিলেন, গোপা। এবং এই সধবার একাদশী, এই যে একটা নাটক হয়েছিল, এটা বলে নাকি যে সেই সময় খুব বিখ্যাত নাটক ছিল, সেখানে তিনি কাঞ্চনের চরিত্রে অভিনয় করেছিলেন। তো এখানে দুর্গেশ নন্দিনীতেও তিনি অভিনয় করেছিলেন। তো সুতরাং নটি বিনোদিনীকে নিয়ে যত কম কথা বলা যাবে ততই ভালো। এই সময় এই যে ব্রিটিশ এরার টাইমটাতে যতীন্দ্রনাথ ঠাকুর, নটি বিনোদিনী, গিরিশচন্দ্র ঘোষ, আরও মানে বিখ্যাত মানুষরা তখন ছিলেন। সেই সময়টা ছিল হচ্ছে একটা নবজাগরণের সময়। ওই সময় একসঙ্গে এক ঝাঁক প্রচুর এরকম শিক্ষিত এলিট শ্রেণী হঠাৎ করে সামনে চলে এসেছিল। তো সেই হিসাবে বলতে গেলে ওই সময় নবজাগরণ তো হয়েছিল। আসলে কি বলুন তো, নবজাগরণ হতে গেলে হ্যাঁ সাধারণ মানুষকে লাগে, কিন্তু এই সব জিনিসগুলো এরকম সৃষ্টির ক্ষেত্রে এলিট শ্রেণীকেও লাগে। দুটো শ্রেণীরই দরকার হয় একটা সোসাইটিতে সামগ্রিক নবজাগরণের জন্য, এটা আমার মনে হয়। এর পরবর্তীকালে আমি যে চ্যাপ্টারটা নিয়ে আসবো, চ্যাপ্টার 4, বাদল সরকারকে নিয়ে সরাসরি আমি কথা বলবো। তো ওই ভিডিওটা বোধহয় একটু বড় হতে পারে, তো দেখা যাক কবে নিয়ে আসতে পারি। So thank you so much, that's all. Please keep watching and please subscribe my channel. Till then, goodbye.